আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকের এই তাৎক্ষণিক আয়োজন অতিথি আপনাদের সবার পছন্দের আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, দেশবন্ধু রাজনৈতিক বিশ্লেষক আখতারুজ্জামান রঞ্জন। আপনারা জানেন দেশের সাময়িক বর্তমান পরিস্থিতি সবাই খুব উৎকণ্ঠা, উদ্বিগ্ন এবং টেনশনে আছেন। সবাই দোয়া করছেন বাংলাদেশের অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তার সুস্থতা নিয়ে, তার আশু রোগ মুক্তির জন্য এই সময় বেগম জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মেজর আখতারুজ্জামান রঞ্জন। সেখানকার পরিস্থিতি দেখে এসেছেন এবং পাশাপাশি আমরা জানি যে তারেক রহমানের আসা না আসা নিয়ে দেশ অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে তারেক রহমানের ফেসবুক পোস্টের পরে, যে প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে একেবারে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন। তার কাছ থেকে কোনোভাবেই আর দ্বিতীয় সত্য বের করা যায়নি। তারেক রহমান ফিরতে না পারার দায় সরকারের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন এই সরকারের কোনো বাধা নেই। আসলে কতটা সত্য, সরকার কি আন্তরিক ছিল কিনা, যে বাধাগুলো আছে সেগুলো কি তাহলে সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে? সেই একটা দেশে একটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে যে ধরনের পরিস্থিতি থাকতে পারে, তাহলে কি সরকার সবভাবেই এখন সরকার নিজেও তারেক রহমানের অবস্থা করেছে নাকি? সেই ধরনের প্রশ্ন করতে পারে। আমি অসংখ্য প্রশ্ন মেজর আখতারুজ্জামান রঞ্জনকে তার কমেন্ট পোস্টের পরেছি আপনাদের আলোচনায় যোগ দেওয়ার আগে আমি সার্বিক বিশ্লেষণের জন্য মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ তারেক। আসসালামু আলাইকুম। আজকে আমি ভূমিকায় যাব না, যে তোমার সময় খুব কম, তুমি আমাকে অনেক দীর্ঘ প্রশ্নগুলো পাঠিয়েছো। এই প্রশ্নগুলো নিয়ে কালকে বা রাত্রে গভীর রাত্রে আলোচনা করব, তারপর রাত্রে 11টার পরে আলোচনা করব। তুমি যে প্রথম প্রশ্নটা দিয়েছো, তারেক রহমান ফিরতে না পারার দায় সরকারে কতটা, খুবই প্রাসঙ্গিক, খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত দূরদর্শী একটা প্রশ্ন তুমি করেছো। আমি তোমাকে জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কারণ এরকম একটি প্রশ্ন শুধু তোমার একার মনে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে আজকে এই প্রশ্নটি ছড়িয়ে গেছে যে তারেক রহমান দেশে ফিরতে না পারার, তিনি যেখানে স্পষ্ট করে বলছেন আমি একক সিদ্ধান্ত নিতে পারি না, সেখানে দায়টা কার? আমি বা তুমি, পৃথিবীর যে কোনো মানুষ যদি অন্য কোনো দেশে যেতে চাই, ইচ্ছা করলে পারবো না যদি সেই দেশ আমাকে অনুমতি না দেয়। একইভাবে আজকে তারেক রহমান সাহেবের পাসপোর্ট নাই। বিগত ফ্যাসিস্ট সরকার তার পাসপোর্ট গুলা সিজ করেছে এবং পরবর্তী পাসপোর্ট গুলা করা দেওয়া হয় নাই। তারপরে আমি জানি না কোনো পাস দিতে পারতো, কিন্তু তাকে যে কোনো বাঙালিকে, আমরা যারাই বিদেশে থাকি না কেন, তাদের টিকিট করে আসতে কোনো দেশ তো বাধা দেওয়ার কোনো আইন নাই। ইন্টারন্যাশনাল ট্রাভেল আইনে, আইএটি, এতে কোনো তো বাধা নাই। বাধা হইতে পারে যেই দেশে তুমি ঢুকবা সেই দেশ যে তোমাকে গ্রহণ করতে না পারে। যেমন আমরা পাকিস্তানের সময় দেখেছিলাম, জেনারেল মুশারফকে যখন বিদেশ ছিল, তখন বেনজির শরীফ তাকে সেক্ট করেছিল, তখন তাকে বিমানবন্দরে নামতে দেয় নাই। সে 2.5 ঘন্টা বিমানবন্দরের উপর দিয়ে ঘুরেছে এবং 2.5 ঘন্টা ঘোরার পরে তার যে নেক্সট লেফটেন্যান্ট জেনারেল ছিল, সে কু করে তারপরে ওই এয়ারপোর্ট দখল করে তাকে নামিয়েছে। তার মানে একটি লোককে বাধা দিতে পারে একমাত্র দেশ, একমাত্র দেশীয় সরকার। এছাড়া নিজের দেশে ফিরে আসার জন্য কোনো বিদেশি শক্তি তাকে বাধা দিতে পারে না। কারণ তিনি যে দেশের উপর দিয়ে ট্রাভেল করে আসবেন, আল্লাহ না করো কোনো দুর্ঘটনা যদি ওই দেশগুলোর উপরে হয়, তাহলে ওই দেশ প্রথমত দায়ী হবে, দ্বিতীয়ত দায়ী হবে যে এয়ারক্রাফটে তিনি আসবেন সেই এয়ারক্রাফট কর্তৃপক্ষ। আমাকে আপনি বলেন, বাংলাদেশে উনি আসার জন্য যে একটা সিম্পল একজন মানুষ একটা এয়ার টিকিট কিনবে, কিনে সেই টিকিটে করে আসবে, উনি ওখান থেকে দুবাই আসতে পারে, দুবাই থেকে এখানে আসতে পারে, অথবা লন্ডন থেকে ঢাকা আসা আজকের কোনো ব্যাপার না, সরাসরি আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এখানে তো রাগঢাক করা কিছু নাই। তারেক রহমান ফিরতে না পারার শতভাগ দায় আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি জনাব ডক্টর ইউনূস সাহেবের এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের। এর বাইরে অন্য কারো দায় নাই, কারো দায়িত্ব নাই। যদি তারা মনে করে কোনো তৃতীয় পক্ষ এই ব্যাপারে তাকে বাধা দিয়েছে বা তার উপর চাপ সৃষ্টি করেছে যে তাকে ঢুকতে দিবেন না, তাহলে আমার উচিত হবে, তার নৈতিক দায়িত্ব হবে আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার স্বাধীনতার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি জনগণের সামনে খোলাসা করবে। না হলে ধরে নিতে হবে বর্তমান সরকার দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে, বর্তমান সরকার দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। তাহলে তো আমাদেরকে কালকে থেকে রাস্তায় নামতে হবে এই সার্বভৌমত্ব বিরোধী সরকার, দেশদ্রোহী সরকার, রাষ্ট্র বিরোধী সরকারের পতনের জন্য।
এতকাল তারেক রহমান সাহেব বলে আসছেন এই সরকারের সকল সফলতার জন্য উনি চেষ্টা করবেন, তাকে ব্যর্থ হতে দিবেন না। আজকে উনার মাতা, দেশমাতা খালেদা জিয়া, যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্মানের নেতা, শ্রদ্ধেয় নেতা, সেখানে কোটি কোটি যুবক সমাজ তাকে মা বলে ডাকে, সেই নেত্রীর দীর্ঘ 15 বছরের আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার। অথচ সেই সরকারে কত বড় দৃষ্টতা! শফিকুল আলমের ইচ্ছা করে মাঝে টেনে ছিলে ফেলি তাইটা, সে সাহস পায় কোত্থেকে এই সমস্ত কথাবার্তা বলার জন্য খালেদা জিয়া সম্বন্ধে। সে কি চাচ্ছে? দেশে একটা গৃহযুদ্ধবাদক? তারা কি চাচ্ছে দেশে আবার একটা মারামারি, কাটাকাটি, হানাহানি হোক? তারা কি মনে করছে 5ই আগস্টের ঘটনা পুনরাবৃত্তি তারা ঘটাতে পারবে বাংলাদেশের মাটিতে? এখানে মায়ের এই বদলে মায়ের হবে। এখন যে আঘাত করবে, আঘাতের বদলে আঘাত হবে, আঘাতের বদলে প্রত্যাঘাত হবে। দেশমাতা খালেদা জিয়া মৃত্যুর পরে যদি মৃত্যু আগ পর্যন্ত যদি তারেক রহমান সাহেবকে দেশে আসতে না হয়, এর দায় দায়িত্ব বর্তমান সরকারকে বর্তাইতে হবে। এটা সরকারের চরম ব্যর্থতা। তিনি কতটুকু হীনমনতার পরিচয় দিয়েছেন, যিনি আগে তারেক রহমান সাহেবের কাছে দেখা করার জন্য লন্ডনে যেতে পারছেন, দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আগে ওনার অফিসে গিয়ে দেখা করতে পেরেছেন। আজকে এই ভদ্রলোক, দেশমাতা খালেদা জিয়া দেশের একটি বিখ্যাত হাসপাতালে চিকিৎসাধীন আছে, যেখানে নিরাপত্তার কোনো ব্যাঘাত নাই, কোনো প্রশ্ন নাই, সেখানে তিনি একবারও গেলেন না। উনি টেলিফোনে খোঁজ খবর নিচ্ছেন। উনি কি বলে ওসিম কি নাম জানি, ইকবাল, আসিফ ইকবালকে পাঠিয়েছেন। আসিফ ইকবাল আইন বিষয়ক উপদেষ্টা, সে যাবে কেন? যেতে হবে তার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, তিনি যাবেন। এছাড়া তো অন্য কেউকে যাওয়ার তো আমি কোনো কোনো কাউকে দেখি না। আর না হলে একাধিক যাবেন। যদি একাধিক যায় তাহলে এই প্রশ্নটা আসতো না। তাহলে একাধিক যাইতো, একজনকে না পাঠায়। আর একজন স্বাস্থ্য যিনি উপদেষ্টা তাকে পাঠালো হইতো, কারণ তিনি তো অথরিটি। আর তারপরে আজকে 7 দিন ধরে উনি এখানে এই অবস্থায় আছেন, পর্যবেক্ষণে আছেন। তিনি কি বাংলাদেশের সেরা ডাক্তারদের দিয়ে একটা বোর্ড করতে পারতেন না? হার্ট ইনফেকশন ট্রিটমেন্ট করার মতো আমাদের বেশ অনেক এক্সপার্ট আছে, যারা পিজিতে আছেন, যারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে আছেন, অনেক এক্সপার্ট আছেন। এখন ওই দিন নাই। এখন আমাদের দেশের ফিজিশিয়ানরা বিদেশে চিকিৎসা করাতে যায়, তারা বিদেশে চিকিৎসা দিয়ে আসে, বিদেশি লোকেরা তাদের কাছে চিকিৎসা নেয়। কাজেই পিজিতে আমার এখনো যত বড় বড় প্রফেসর সাহেবরা আছেন, যারা আমাদেরকে মেডিকেল শিক্ষা দিচ্ছেন, পোস্ট গ্রাজুয়েট শিক্ষা দিচ্ছেন, পিজির এই ডাক্তারগণ থেকে সম্মানিত ডাক্তারদেরকে নিয়ে যদি একটা বড় হাই পাওয়ার মেডিকেল টিম করে দিতেন, তাহলে আমার মনে হয় আজকের অবস্থাটা অন্যরকম হইতো। হায়াত ময়ত তো মানুষের কাছে আছে, এটা তো আমাদের হাতে না, আল্লাহর হাতে। কিন্তু আপনি একটা ডাক্তার, পুষ্কে ডাক্তার, মেডিকেল অফিসার, সে মেডিকেল অফিসার দিয়ে আপনাদের স্বাস্থ্য ব্যাপারে খোঁজখবর নেওয়াচ্ছেন। আর আমার বিএনপি বন্ধুরাও কি যে পাইছে, সবাইকে নিজের থেকে বড় মনে করে। মানে অদ্ভুত একটা স্থায়ী কমিটির সদস্যদের কে কার চাকরি ঠিক থাকে, কার সঙ্গে ব্যালেন্স করলে তার অবস্থান ঠিক থাকে, তারা সারাটা দিন এই নিয়ে ব্যস্ত থাকে। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে কারো দেখা হয় নাই, কেউ দেখা করতে পারে না। দেখা করা কি আছে? সে সেন্সলেস, সে আর্টিফিশিয়াল, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। তাহলে সেখানে যেখানে তাকে এটাকে কি বলে, যে ওই ইয়া দিয়া লাইফ সেভিং দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে, সেখানে আমাদের বন্ধুরা বাইরে এসে বলতেছেন ওনার সঙ্গে কথা হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, হাত নাড়াইছে, ভালো থেকো, দেশ ভালো করে দেখো, তোমরা ভয় পাইও না, আমি আছি। মানে কি ধরনের নাটক বলেন? নাটকের তো একটা সীমা আছে। এই জন্য বলি, আমি আজকে অনেকক্ষণ ছিলাম, সেটা বড় কথা নয়। আমি ওখানে প্রেসের কাছে বলেছি, অনেক প্রেস আমাকে চিনেও না, আজকে নতুন প্রজন্ম চিনার প্রয়োজন মনে করে না। তারা তো যেখানে গেলে ধান্দা পায়, যেখানে গেলে ছবি উঠলাইলে যার ছবি বাজারে চলবে ওখানে দৌড় দেয়, যেখানে গেলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় একটু করে। আমরা তো জানি, তো দেখি তো, আমরা তো কেমনে দেখে আসছি যে কেমনে মিডিয়ার লগে ছবি ওঠানোর আগে কি কথা বলতে হয়। তারপরেও বেশ 20-50টা মিডিয়া আমাদের সঙ্গে কথা বলেছে, নিয়েছে। অবশ্য জানি তারা দিবে না, টেলিভিশনে দেওয়ার মতো সাহস তার নাই। কারণ আমি সেখানে বলছি যে অত্যন্ত গর্হিত ভাষায় বলছি, একটা মানে শব্দ ব্যবহার করছি যে এই উপদেষ্টাদের এত খারাপে নামছে, এত নিচে নামছে যে তাদের ন্যূনতম আত্মসম্মান বোধ নাই। তারা আসলে তাদের পিতামাতার পরিচয়কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে।
তারা ভালো মানুষের ছেলে কিনা, ভদ্র মানুষের ছেলে কিনা এটাও আজকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা মনে করি এর বাইরে সরকারের যাওয়ার কোনো উপায় নাই। আজকে দেশের মতো খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য যেমন এই সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার দায়ী, ঠিক তেমনি তার দ্বিগুণ দায়ী তারেক রহমান সাহেবকে গত 3 দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে আসার জন্য। আপনি দেখেন কি করেছেন, দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ মামলা ছিল, ওনার নিজে ডক্টর ইউনূস সাহেবের মামলাগুলো উঠিয়ে নিয়েছেন, আর বাকি মামলাগুলোর দায়িত্ব দিয়েছে, আর বাকি দায়িত্ব দিয়েছে আদালতকে, কোর্টের উপরে। কোর্ট একটা মার্ডার কেসে আসামি, যেই মার্ডার ফলস হোক যাই হোক, কোর্ট কি মাফ করতে পারবে? কোর্টে ক্ষমতা আছে, সরকার সে আইনগুলা উঠায় নিতে পারে, কিন্তু একটি মামলা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উঠায় নিয়ে যায় নাই। এই হলো তার অবস্থা, অথচ নিজের মামলাগুলো সে ঠিকই উঠে নিয়েছে। এখানে সরকারের পাওয়ার দেওয়া আছে, সরকার ইচ্ছা করলে যে কোনো আদালতের মামলা যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারে। তাহলে আজকে তারেক রহমান সহ যাদের মার্ডার, যাদের কেস ছিল, আপনি একটা জিনিস জানেন, মাহমুদুর রহমানের সময় কি হয়েছে? মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছিল। কত বড় ন্যাক্কারজনক! মাহমুদুর রহমান সাহেবের মতো একটা মানুষ, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করেছে, যুদ্ধ না কলম যুদ্ধ করেছে, মুখে যুদ্ধ করেছে, যে সময় সাংবাদিক গুলা বিপদে পড়েছে তার বিরুদ্ধে দেখতে গিয়ে তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সেই মাহমুদুর রহমানকে এই সরকার এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে, কোর্টে যাওয়ার পরে তাকে গ্রেফতার করেছে। কি জঘন্যতম এই সরকারি মানসিকতা, কি নিম্নমানের এই সরকারি মানসিকতা, কি হিংসুটে, কি পরশ্রীকাতর এই সরকারি মানসিকতা। এই সরকার তো শেখ হাসিনা সরকারের চেয়ে অনেক বেশি ওই ফেসিস্ট, অনেক বেশি ফেসিস্ট এই সরকার। এই সরকারের প্রতিটি আচরণ ফেসিস্ট। কোন গণতান্ত্রিক জনগণের মূল্যবোধ, জনগণের প্রতি শান্তি শৃঙ্খলা নাই। পোর্ট বিক্রি করে ফেলায়, কাউকে বলে না, আরো কত কিছু করে ফেলছে, কাউকে জানে না। শেখ হাসিনাও তো ক্ষমতা ছিল না এগুলা করার, শেখ হাসিনা ক্ষমতা ছিল না জনগণের না জানিয়ে এগুলো করার। হয়তো চুরি করেছে, টাকা পয়সা নিয়েছে, ঠিক আছে, আর তুমি কি করতেছো? তুমি কি বিনা লাভে দিচ্ছ তাদেরকে? হ্যাঁ, মানে চুরিটা এদিক দিয়ে না করে চুরিটা ওই দিক দিয়ে ঘুরায় করতেছো, এই তো পার্থক্যটা। তুমি কি পোর্টটা দিয়েছো বিনা লাভে, বিনা পয়সা ছাড়া দিয়েছো? শেখ হাসিনা বোকা ছিল, তাহলে টাকাটা দেশে ছিল। আর তুমি তো থাকো সুইজারল্যান্ডে, থাকো নেদারল্যান্ডে, থাকো ফ্রান্সে, সেখানে বিভিন্ন অ্যাকাউন্টে তোমার টাকা চলে যাচ্ছে, খলিলের টাকা চলে যাচ্ছে, আশিকের টাকা চলে যাচ্ছে, আলিরিয়াজের টাকা চলে যাচ্ছে। বাংলাদেশে আসতেছে না, বাংলাদেশ ব্যাংক জানেও না কোথার থেকে কে আসতেছে, যাচ্ছে, কই যাচ্ছে। আপনি কি মনে করেন বন্দরটা দেওয়া হয়েছে টাকা ছাড়া, আন্ডার হ্যান্ড কোন টাকা ছাড়া? তাহলে এইগুলো তোমরা করে বেড়াচ্ছ, এবং এইগুলা করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছো যে এই মুহূর্তে এনে দেশের মতো খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো, যাতে যতক্ষণ পর্যন্ত মৃত্যুটা ডিলে হয় ততক্ষণ পর্যন্ত বিএনপি যেন তার নির্বাচনী কার্যক্রম চালাইতে না পারে, যাতে নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। এটা তো আলটেরিয়ার মোটিভ নিয়ে এটা করা হচ্ছে। এবং দেশমাতা খালেদা জিয়াকে লাইফ সাপোর্ট দিয়ে হয়তো 5, 7, 10, 15 দিন, 1 মাসও বাঁচায় রাখতে পারে, এরকম প্রমাণ আমরা ইতিহাসে অনেক দেখেছি। মাও সুতুং এর 1 মাস আগে তার মৃত্যু প্রকাশ করা হয় নাই। মাও সুতুংকে 1 মাস রেখে দিয়েছে, তার মৃত্যু সংবাদ বাইরে কাউকে জানতে দেওয়া হয় নাই। ব্রেজনেভের মৃত্যু সংবাদ কাউকে বাইরে জানতে দেওয়া হয় নাই 1 মাস পরে। ইভেন আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদও আমরা তাৎক্ষণিক পাই নাই। যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের রাসূলের মৃত্যু সংবাদ আমরা পাই নাই। ইতিহাস তো অনেক পুরানো, অনেক প্রাচীন ইতিহাস, নতুন করে আবার কেন লিখতে যাচ্ছেন আপনারা? দেশমাতা খালেদা জিয়াকে হাসপাতালে রেখে, আইসিইউতে রেখে লাইফ সাপোর্ট দিয়ে বলবেন এনি টাইম শি ক্যান কাম ব্যাক, যে কোনো সময় উনি আবার ফিরে আসতে পারে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পরিবারকে আমাদেরকে প্রবোধ দিচ্ছেন, জানাচ্ছেন যে না, লাইফ সাপোর্টে রাখতেছি আমরা, চিন্তা করেন না। অর্থাৎ এই লাইফ সাপোর্টে রাইখা ডিসেম্বর জানুয়ারি পার করে দিবেন, যাতে বিএনপি মনে নিয়ে করতে না পারে। তারপর ম্যাডাম কিছু হলে মাতম করবে, সুখ করবে, আমাদের নেতারা যে পরিমাণ মাতম করবে, মহরমের মাতমকে হার বানায় দিবে।
বিএনপি নেতা কর্মীরা সারা বাংলাদেশে যে পরিমাণ মাতম করবে, আমার মনে হয় মহররমের মাতমকেও তারা হার মানিয়ে দিবে। কাজে নির্বাচনে তখন তারা অন্য পক্ষরা প্রতিপক্ষরা খালি মাঠ পাবেন। আর কেমন দেখেন না আমাদের কি উদাসীন ভাব, দেশমাতা খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, সেখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বিএনপির বড় নেতারা ঢাকা শহরের 5তলা হোটেলে সেমিনার করতেছে, বক্তৃতা দিচ্ছেন। ওনারা নাকি রাষ্ট্র ক্ষমতায় গেলে একদম সব আটি বাটি সব ছিঁড়ে ফালাইয়া দিয়া সব এক করে ফেলবেন। 10 বছরে চিনতে পারেন না কোনো একটা বাল, আর এখন আপনি আগামীতে ক্ষমতায় গেলে একটা সব কিছু আপনি করে ফেলবেন। আইনের শাসন, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, শ্রমিকের অধিকার। যে শিল্পপতিরা গত 30 বছর 40 বছর ধরে সরকারি সাবসিডি খায়া, বিনা সুদের টাকা খায়া, ইনসেন্টিভ খায়া এখন পর্যন্ত দাঁড়াইতে পারলো না, সেই ব্যবসায়ীদের সামনে গিয়ে আপনি কথা বলেন। নির্লজ্জ কতগুলো ব্যবসায়ী, ফকিরের বাচ্চারা ব্যবসায়ী, যারা আজকে 40 বছর ধরে তারা ক্যাপিটাল ফর্ম করতে পারে নাই, যাদের কারেন্ট অ্যাসেট নাই, অথচ ফিক্সড অ্যাসেট ঢাকায় গুলশান বাড়ি দ্বারা ভর্তি। কোটি কোটি টাকার ফিক্সড অ্যাসেট তারা করে রাখছে, তাদের কারেন্ট অ্যাসেট নাই, তারা ফ্যাক্টরি চালাতে পারে না, লোকে বেতন দিতে পারে না। তাহলে গত 50 বছরে তোমরা কি আয় করেছো? এই 30 বছরে গার্মেন্টস এর আয়গুলা কোথায়? কেন তোমাকে এখন কারেন্ট অ্যাসেট দিতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে? কি কারণে? তারেক রহমান দেশে ফিরতে না পারায় দায় এই সরকারের কতটা? জিজ্ঞাসা করতে চাই, ম্যাগনা মালিককে জিজ্ঞাসা করতে চাই, বসুন্ধরা মালিককে জিজ্ঞাসা করতে চাই, প্রাণের মালিককে জিজ্ঞাসা করতে চাই। এত বছর সাবসিডি খাইছেন, ইনসেন্টিভ খাইছেন, এখন পর্যন্ত আপনাদের কারেন্ট অ্যাসেট ডেভেলপ করতে পারেন নাই কেন? কেন আপনাদেরকে ব্যাংক থেকে বিনা সুদে টাকা নিতে হবে? তারপরে সেই টাকা সময় মতো দিবেন না? কি কারণে? ডক্টর আমাদের মনসুর সাহেব দেখেন না এগুলো? বাংলাদেশ ব্যাংক দেখেন না? গত 30 বছর ধরে যদি তারা 5% 10% ইনসেন্টিভ পায়, তাহলে তো ইতিমধ্যে তাদের 80% 90% ক্যাপিটাল হয়ে যাওয়ার কথা, তাদের কারেন্ট অ্যাসেট ডেভেলপ হয়ে যাওয়ার কথা। আপনি সকল ইন্ডাস্ট্রি ফিক্সড অ্যাসেট ফ্রিজ করেন ফিক্সড অ্যাসেট, একটা বাড়ি রাইখে দেয়া, বাকি সবগুলো বাড়ি আপনাদেরকে নিয়ে আসেন, সবগুলো বাড়ি নিয়ে এসে আপনি রাষ্ট্রীয় অধীনে নিয়ে আসেন। শিল্প চালাইতে পারেন না, আর গুলশানে 5 স্টার বাড়ি, 2-3টা বাড়ি নিয়ে বাড়ি বানান। আপনি যদি যান বসুন্ধরা দেখবেন কি প্রাসাদ তারা বানাচ্ছে। মিস্টার শাহ আলম সাহেব, প্রাসাদ বানানোর আগে আপনি ব্যাংকের লোনটা জিরো করতে পারেন নাই? একটা পেপার রাখছেন, দালাল রাখছেন, আপনার বিরুদ্ধে কিছু বললেই সবাই বলে উঠবে। এই যে ফরিদপুরের এক নেতা আছে, কি নাম যেন, আমি আপনার ব্যাংকের ঋণ থাকতে পারে, অসুবিধা নাই, কিন্তু আপনি ঋণের অবস্থায় ফিক্সড অ্যাসেট করবেন কি করে? যখন আপনি ঋণী, যখন আপনার কাছে একজন টাকা পায়, তখন আপনি ফিক্সড অ্যাসেট কি করে করবেন? আপনি বড় জোরে একটা বাড়ি বানাতে পারেন, একটা গাড়ি নিতে পারেন চলাচলের জন্য, কিন্তু আপনি আলিশান বাড়ি, প্যালেস বাড়ি কি করে বানাচ্ছেন ঢাকা শহরের উপরে? আপনি বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, আর সরকারে কয়েকটা জেনারেলকে পকেটে নিয়ে নিচ্ছেন চাকরির নামে, এই নামে সেই নামে, দিয়ে আপনি দেশটাকে একটা হরিলুটির মানে ফেলেছেন। আমার সেখানে আমার বন্ধু পত্রিকা কি ওই যে কি বিচিত্র বলে কি বণিক বার্তা ভাইরা 3 দিন ব্যাপী 3 সভা সেমিনার করে বলেছেন কেমনে তাদেরকে আরো টাকা দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংক তাদের টাকা খুলে দিয়ে দিবে, অবিলম্বে সমস্ত লোন বন্ধ করেন এই সমস্ত উদ্যোগে। যাদের ব্যবসার বয়স 15 বছরের বেশি, তাদেরকে আর একটি পয়সা কারেন্ট অ্যাসেট দিবেন না, ওয়ার্কিং ক্যাপিটাল দিবেন না। দরকার পড়লে তারা তাদের গুলশান বাড়িধারা বনানীর বাড়িগুলা বিক্রি করে তারা ফ্যাক্টরি চালাবে। আপনি সেই ব্যবস্থা করেন, তাহলে আজকে বাংলাদেশের অর্থনীতি মুক্তি হবে। যেই দেশে ফিক্সড অ্যাসেট বেড়ে যায়, সেই দেশ কখনোই অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারে না। ডক্টর মনসুর সাহেব, এটা তো আমার কথা না, আপনার কথা, আপনার উস্তাদদের কথা, যাদের কাছে শিখে আসছেন তাদের কথা। যেই কোম্পানির ফিক্সড অ্যাসেট বেশি, সেই কোম্পানির লায়াবিলিটিস বেশি, সেই কোম্পানি কখনোই ওয়ার্কিং ক্যাপিটাল পাইতে পারে না। কাজে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়ার জন্য আপনি তাদের করেন। অনেক ধন্যবাদ আতিক পুনিয়া, কথাগুলো চলে আসলো আজকে যেহেতু সেমিনারগুলো হয়েছে, কথাগুলো হয়েছে, কাজে আমি আশা করবো এই জিনিসগুলো তাদের কানে যাক, পাঠাক। যেহেতু আমি বাই নেম করে বলছি, তাদেরকে ঋণ দেওয়া বন্ধ করেন। তাদের ঋণের বিকল্প অ্যাসেট বিক্রি করে, ফিক্সড অ্যাসেট বিক্রি করে তারা সেই ফিল্ম মিল ফ্যাক্টরি চালাবে। পরিশেষে আবার বলবো, মাননীয় সরকার, আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন। আজকে রাষ্ট্রপতির বাণী দিলে হবে না, সুখ বাণী দিলে হবে না। আজকে এতদিনে আজকে রাষ্ট্রপতির সুখ বাণী দেন, সহানুভূতির বাণী দেন টেলিভিশনে, ছবি দেয়া, এটা হবে না। আপনার অতি কুৎসিত একটা সরকারের চেহারা বাংলাদেশের মানুষের সামনে দেখিয়েছেন, অতি কুৎসিত। এবং তারেক রহমানকে দেশে আসতে আনার
ব্যবস্থা না করে আপনি প্রতিহিংসার রাজনীতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তারেক রহমানকে দেশে আসতে বাধা সৃষ্টি বিভিন্ন বাহানা, বিভিন্ন দেশি বিদেশি চাপ সৃষ্টি করে দেশে আসছে না দেওয়ার কারণে আপনি এই দেশে একটি জঘন্যতম প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন, যেটা শেখ হাসিনাও করে যায় নাই। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বললাম, ভালো থাকবেন। পুনিয়া সরি আমরা একটু টাইম নিলাম, বেশি সময় নিয়ে নিলাম, অনেক অনেক ধন্যবাদ পুনিয়া। আসসালামু আলাইকুম।